আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট গু। ছেলে আমাকে নিয়ে বইয়ের দোকানে গিয়েছিল। আমি রান্নার বই খুঁজছিলাম। সে হঠাৎ একটা প্রেমের উপন্যাস এনে আমার হাতে দিল। রোমিও জুলিয়েট বইটা। দোকানদার বলল, ভালো পছন্দ, নতুন বিয়ের জুটির জন্য পারফেক্ট। ছেলে হাসল। আমি বইয়ের পাতা উল্টাচ্ছিলাম। ছেলে আমার কাঁধের উপর ঝুঁকে পড়ে একটা লাইন পড়ল, ভালোবাসায় বয়সের কোনো বাধা নেই। বাড়ি ফিরে বইটা পড়তে বসলাম। সে আমার পাশে এসে বলল, মা, এই বইয়ের প্রেমিক প্রেমিকার মতো আমিও তোমাকে ভালোবাসি। আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট। বইয়ের পাতায় প্রেমের কবিতা লেখা ছিল, আর তার চোখেও সেই একই ভাষা। সে আমার হাত ধরে বলল, বিয়ে করো আমাকে, আমরা নিজেদের প্রেমের গল্প লিখি। বইয়ের গন্ধ আর তার কথার মাধুর্য মিলে একটা নেশার মতো অনুভূতি হল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রুমানা খান। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম সাইফুল খান, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, তৌহিদ আর রিনা। তৌহিদ ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। রিনা ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকের এই গল্পটা শুরু হয়েছিল গত বছরের শীতের এক সন্ধ্যায়। তৌহিদ তখন ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি সাহিত্য নিয়ে পড়ত। ছেলেটার বইপত্রের প্রতি অদ্ভুত নেশা ছিল। প্রায়ই আমাকে নিয়ে বিভিন্ন বইয়ের দোকানে যেত। সেদিনও এমনি একটা দিন ছিল। মা, চলো আজ নীলক্ষেত যাই। নতুন কিছু বই আনতে হবে, তৌহিদ সকালেই বলেছিল। তোর তো ঘর ভর্তি বই। আবার কি দরকার, আমি জিজ্ঞেস করেছিলাম। মা, বই কখনো বেশি হয় না। আর তুমিও তো রান্নার নতুন রেসিপি বই খুঁজছিলে গু। সত্যি কথা, আমি কিছুদিন ধরে ভাবছিলাম নতুন কিছু রান্না শিখব। বাসায় রোজ একই ধরনের খাবার রান্না করতে করতে বিরক্ত লাগছিল। তাই তৌহিদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বিকেল বেলা আমরা নীলক্ষেতের দিকে রওনা হলাম। রিকশায় যেতে যেতে তৌহিদ তার কলেজের বিভিন্ন বন্ধুদের কথা বলছিল। কে কি পড়ছে, কার কি নেশা, এসব। ছেলেটার মুখে হাসি লেগেই থাকত। আমার মনে হতো আমার ছেলে কত খুশি থাকে। নীলক্ষেতে পৌঁছে আমরা একটা বড় বইয়ের দোকানে ঢুকলাম। দোকানের নাম জ্ঞান ভবন। বেশ পুরনো একটা দোকান, তবে বইয়ের সংগ্রহ অসাধারণ। আমি রান্নার বইয়ের তাক খুঁজে বের করলাম। নানা ধরনের রান্নার বই ছিল, ভারতীয়, চাইনিজ, কন্টিনেন্টাল। আমি একটা আধুনিক বাঙালি রান্না বইটা হাতে নিয়ে পাতা উল্টাচ্ছিলাম। তৌহিদ তখন সাহিত্যের তাকের কাছে ঘোরাঘুরি করছিল। হঠাৎ সে আমার কাছে এসে একটা বই এনে দিল। মা, এই বইটা নাও। আমি দেখলাম রোমিও অ্যান্ড জুলিয়েট, শেক্সপিয়ারের বিখ্যাত নাটক। বইটার কভারে দুজন তরুণ তরুণীর ছবি ছিল। এইটা কেন? আমি তো রান্নার বই খুঁজছি, আমি বললাম। মা, এইটা একবার পড়ে দেখো। খুবই সুন্দর একটা প্রেমের গল্প। তোমার ভালো লাগবে গি। দোকানদার আঙ্কেল আমাদের কথা শুনে বললেন, ভালো পছন্দ, নতুন বিয়ের জুটির জন্য পারফেক্ট। তারপর তৌহিদের দিকে তাকিয়ে হাসলেন, তোমার মা খুব ভাগ্যবতী। এত সুন্দর ছেলে গু। তৌহিদ লজ্জা পেয়ে হাসল। আমিও একটু অস্বস্তি বোধ করলাম। মানুষ কি সব বলে। আমি বইটার পাতা উল্টে দেখছিলাম। তৌহিদ আমার কাঁধের উপর ঝুঁকে পড়ে একটা লাইন পড়ল, ভালোবাসায় বয়সের কোনো বাধা নেই। দেখো মা, কত সুন্দর কথা। প্রকৃত ভালোবাসায় সত্যিই বয়স, সামাজিক অবস্থা, এসবের কোনো বাধা নেই গি। আমি মাথা নেড়ে সায় দিলাম। ছেলেটা বরাবরই এইসব গভীর বিষয় নিয়ে কথা বলতে পছন্দ করে। বাড়ি ফিরে এসে সন্ধ্যায় আমি রোমিও জুলিয়েট বইটা পড়তে শুরু করলাম। সত্যি বলতে আমার কাছে বইটা বেশ ভালো লাগছিল। শেক্সপিয়ারের ভাষার মাধুর্য, প্রেমের গভীরতা, সব মিলিয়ে অসাধারণ। তৌহিদ আমার পাশে এসে বসল। কেমন লাগছে মা? বেশ ভালো। তুই ঠিকই বলেছিস গি। তারপর সে আমার দিকে তাকিয়ে বলল, মা, এই বইয়ের প্রেমিক প্রেমিকার মতো আমিও তোমাকে ভালোবাসি। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট গু। আমি একটু অবাক হয়ে তৌহিদের দিকে তাকালাম। ছেলেটা কি বলছে? তোর মানে? মা, আমার মানে হলো তুমি আমার প্রথম ভালোবাসা। একটা ছেলে সবার আগে তার মাকে ভালোবাসে। তুমি না থাকলে আমার জীবন অর্থহীন গো।
বইয়ের পাতায় প্রেমের কবিতা লেখা ছিল, আর তৌহিদের চোখেও সেই একই ভাষা। একটা সন্তানের তার মায়ের প্রতি ভালোবাসার ভাষা। সে আমার হাত ধরে বলল, মা, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? আমি চাই তুমি সবসময় আমার কাছে থাকো। আমরা একসাথে জীবনের সুখ দুঃখের গল্প লিখি গু। আমার চোখে জল এসে গেল। বইয়ের গন্ধ আর তৌহিদের কথার মাধুর্য মিলে একটা নেশার মতো অনুভূতি হল। একটা মায়ের কাছে তার সন্তানের এই ভালোবাসার চেয়ে বড় আর কি হতে পারে? কিন্তু আমি জানতাম না যে এই সুন্দর মুহূর্তের পেছনে লুকিয়ে আছে এক অভূতপূর্ব রহস্য, যা আমাদের পরিবারের জীবনকে সম্পূর্ণ বদলে দেবে। পরের দিন সকালে তৌহিদ ইউনিভার্সিটিতে গেল। রিনা স্কুলে গেল। সাইফুল অফিসে। আমি একাই বাসায়। বইটা আরও পড়ার জন্য হাতে নিলাম। হঠাৎ দেখি বইয়ের ভিতর একটা পুরনো চিঠি আটকে আছে। চিঠিটা বের করে পড়তে শুরু করলাম। লেখা হাতের। প্রিয় অমিতা, তুমি যে বইটা চেয়েছিলে সেটা পেয়ে গেছি। কিন্তু বইটার সাথে আরেকটা জিনিস পেয়েছি যা তোমাকে জানানো দরকার। আমাদের পরিবারের একটা গোপন ইতিহাস আছে যা আমরা কেউ জানি না। তোমার দাদুর বাড়িতে লুকানো আছে একটি প্রাচীন মানচিত্র। সেই মানচিত্রে দেখানো আছে একটি গুপ্তধনের ঠিকানা। এই গুপ্তধনের সাথে জড়িয়ে আছে আমাদের পূর্বপুরুষদের এক রহস্যময় অতীত। আমি জানি এই কথাগুলো শুনতে অদ্ভুত লাগবে, কিন্তু এটা সত্যি। আমি ইতিমধ্যে কিছু তথ্য সংগ্রহ করেছি। তুমি যদি আগ্রহী হও তাহলে আমাদের সাথে এই রহস্য উন্মোচনের যাত্রায় যোগ দাও। তোমার রবিন হু। আমি চিঠিটা পড়ে হতবাক হয়ে গেলাম। এ কি? আমাদের পরিবারের কোনো গুপ্তধনের কথা তো আমি কখনো শুনিনি। এই অমিতাকে? রবিনই বা কে? আমি বুঝতে পারছিলাম না কি করব। সাইফুলকে বলব কিনা, নাকি তৌহিদকে বলব? হঠাৎ দরজার কলিং বেল বাজল। গিয়ে দেখি একটা অচেনা মহিলা দাঁড়িয়ে আছেন। বয়স প্রায় 50-এর কাছাকাছি। ভদ্র চেহারা। আপনি? আমি অমিতা রায়। এই বাড়িতে আগে থাকতাম। কিছুদিন আগে এখান থেকে চলে গিয়েছি। আমার একটা জরুরি জিনিস এখানে রেখে গিয়েছিলাম গু। আমার হৃদয় প্রায় থেমে গেল। এই যে অমিতা। চিঠিতে যার নাম ছিল। আসুন ভিতরে, আমি কোনো রকমে বললাম। তিনি ভিতরে এসে বসলেন। আমি তার জন্য চা এনে দিলাম। আপনি কি খুঁজছেন? আমি জিজ্ঞেস করলাম। আসলে একটা পুরনো বই। রোমিও অ্যান্ড জুলিয়েট। সেই বইয়ের ভিতরে একটা চিঠি ছিল। আমি আর লুকোতে পারলাম না। এই চিঠিটা? চিঠিটা দেখিয়ে দিলাম। অমিতা দিদির চোখে মুখে খুশির ছাপ ফুটে উঠল। হ্যাঁ, এইটাই। আমি কতদিন ধরে এইটা খুঁজছি গু। কিন্তু এই চিঠিতে যা লেখা আছে গু। আপনি পড়েছেন? তিনি একটু চিন্তিত হলেন। হ্যাঁ। এই গুপ্তধনের ব্যাপারটা কি? অমিতা দিদি একটা দীর্ঘশ্বাস ফেললেন। বেশ, যেহেতু আপনি জেনেই গেছেন তাহলে সব বলি গু। তারপর তিনি যে গল্প শোনালেন সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। এই বাড়িটা আগে আমাদের পরিবারের ছিল। আমার দাদু এখানে থাকতেন। তিনি ছিলেন একজন ইতিহাসবিদ। তিনি বিভিন্ন প্রাচীন সভ্যতা নিয়ে গবেষণা করতেন। একবার তিনি পার্বত্য চট্টগ্রামের জঙ্গলে অনুসন্ধান করতে গিয়েছিলেন। সেখানে তিনি একটি প্রাচীন গুহা আবিষ্কার করেন। সেই গুহায় ছিল অনেক পুরনো স্বর্ণমুদ্রা, রত্নপাথর আর বিভিন্ন মূল্যবান জিনিস। কিন্তু সেই সময় দেশে অশান্তি চলছিল। তাই তিনি পুরো গুপ্তধন তুলে আনতে পারেননি। তিনি শুধু একটি মানচিত্র এঁকে রেখে গিয়েছিলেন। সেই মানচিত্রে দেখানো হয়েছে ওই গুহার সঠিক অবস্থান। তিনি সেই মানচিত্রটা লুকিয়ে রেখেছিলেন এই বাড়িতেই গে। কোথায় লুকিয়ে রেখেছিলেন? এই বাড়ির মূল কাঠামোর ভিতরে। তিনি একটা গোপন চেম্বার তৈরি করেছিলেন গে। আমার মাথা ঘুরে যাচ্ছিল। এত কিছু! আর তৌহিদ যে রোমিও জুলিয়েট বইটা এনেছিল সেটাও কি কাকতালীয়? কিন্তু রবিনকে? রবিন আমার ছেলে। সে এই বিষয়ে অনেক গবেষণা করেছে। সে আবিষ্কার করেছে যে ওই গুহায় এখনও অনেক সম্পদ আছে গু। ঠিক তখনই তৌহিদ কলেজ থেকে ফিরল। আমি তাকে সব ঘটনা বললাম। সে শুনে প্রথমে বিশ্বাস করতে পারছিল না। মা, এসব কি সত্যি? হ্যাঁ বাবা। অমিতা দিদি সব বুঝিয়ে বলেছেন গু। তৌহিদ অমিতা দিদির কাছে আরও বিস্তারিত জানতে চাইল। তিনি বললেন, তুমি চাইলে রবিনের সাথে দেখা করতে পারো। সে তোমাদের সব দেখিয়ে দেবে উ। পরের দিন রবিনের সাথে আমাদের দেখা হল। সে একজন তরুণ ইতিহাসবিদ।
তার কাছে প্রচুর তথ্য ছিল। আন্টি, আপনাদের বাড়িতে যে গোপন চেম্বার আছে সেটা খুঁজে বের করতে হবে। সেখানেই আছে সেই মানচিত্র। কিন্তু চেম্বারটা কোথায়? আমার গবেষণা অনুযায়ী এটা দোতলার কোনো একটা ঘরে থাকার কথা। সম্ভবত দেয়ালের ভিতরে। আমরা সবাই মিলে বাড়ির দোতলা তন্ন তন্ন করে খোঁজা শুরু করলাম। তৌহিদ আর রবিন দেয়ালে হাত দিয়ে ঠকঠক করে দেখছিল কোথায় ফাঁকা জায়গা আছে। হঠাৎ তৌহিদ চিৎকার করে উঠল, মা, এদিকে এসো, এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যিই দেয়ালের একটা অংশ ঠকঠক শব্দ করছিল। রবিন একটা হাতুড়ি এনে সাবধানে সেই জায়গায় আঘাত করল। কিছুক্ষণ পরেই দেয়ালে একটা ছোট ফাটল দেখা গেল। আছে, এখানেই গোপন চেম্বার। আমরা খুব সাবধানে দেয়ালের ইট সরিয়ে একটা ছোট দরজা বের করলাম। দরজাটা খোলার পর ভিতরে দেখলাম একটা ছোট কুঠুরি। সেখানে একটা লোহার বাক্স রাখা। রবিন সাবধানে বাক্সটা বের করল। তার ভিতরে ছিল একটা পুরনো চামড়ার খাতা আর কয়েকটা স্বর্ণমুদ্রা। খাতাটা খুলে দেখলাম প্রথম পাতায় লেখা, প্রফেসর বিনোদ কুমার সেনের গবেষণাপত্র, পার্বত্য চট্টগ্রামের গুপ্ত সম্পদ। পরের পাতাগুলোতে ছিল বিস্তারিত বর্ণনা। আর শেষের দিকে ছিল একটা হাতে আঁকা মানচিত্র। এই যে, রবিন উত্তেজিত হয়ে বলল, এইটাই সেই মানচিত্র। মানচিত্রটায় পার্বত্য চট্টগ্রামের একটা নির্দিষ্ট এলাকার ছবি আঁকা। একটা পাহাড়ের পাদদেশে একটা গুহার চিহ্ন দেওয়া। পাশে লেখা, স্বর্ণগুহা। তৌহিদ বলল, তাহলে এখন কি করব? রবিন উত্তর দিল, এখন আমাদের যেতে হবে পার্বত্য চট্টগ্রামে। সেই গুহা খুঁজে বের করতে হবে। আমি একটু ভয় পেলাম। সেই জঙ্গলে যাওয়া কি নিরাপদ হবে? আন্টি, আমি আগেও এই ধরনের অভিযানে গেছি। আমার সাথে একটা দল আছে। আপনারা চাইলে আমাদের সাথে যেতে পারেন। পরের দিন সাইফুল অফিস থেকে ফিরে এসে সব শুনল। প্রথমে সে বিশ্বাস করতে পারছিল না। কিন্তু যখন সে গোপন চেম্বার আর মানচিত্রটা দেখল, তখন সেও রাজি হয়ে গেল। ঠিক আছে, চলো একটা ট্রাই দিয়ে দেখি। রিনাও খুব উত্তেজিত হয়ে উঠেছিল। মা, আমিও যাব। না বাবা, তুই স্কুলে যা, এইসব বিপজ্জনক। কিন্তু রিনা মানতে চাইল না। শেষ পর্যন্ত ঠিক হলো আমরা সবাই মিলে যাব। এর পরের সপ্তাহে আমাদের অভিযান শুরু হল। রবিন আর তার দল আমাদের নিয়ে পার্বত্য চট্টগ্রামের দিকে রওনা হল। প্রথমে আমরা রাঙ্গামাটি গেলাম। সেখান থেকে আরও ভিতরের দিকে। জঙ্গলের ভিতরে হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। কিন্তু তৌহিদ আর সাইফুল আমাকে সাহায্য করছিল। মা, আর একটু। ম্যাপ অনুযায়ী আমরা প্রায় পৌঁছে গেছি, তৌহিদ বলল। সত্যি বলতে এই অভিযানটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়ে উঠছিল। যে রুমানা খান কয়েকদিন আগে শুধু রান্নাঘরের সময় কাটাত, সেই আমি আজ পাহাড়ি জঙ্গলে গুপ্তধনের খোঁজে বেরিয়েছি। প্রায় 2 ঘণ্টা হাঁটার পর আমরা মানচিত্রে দেখানো জায়গায় পৌঁছালাম। একটা বড় পাহাড়ের পাদদেশে ঘন জঙ্গল। রবিন আর তার দল গুহার মুখ খুঁজতে শুরু করল। এখানে কোথাও থাকার কথা, রবিন বলল। রিনা হঠাৎ চিৎকার করে উঠল, দেখো, ওই লতাপাতার ভিতরে কিছু একটা আছে। আমরা সবাই দৌড়ে গেলাম। সত্যিই লতাগুল্মের আড়ালে একটা গুহার মুখ দেখা যাচ্ছে। রবিনের দলের লোকেরা লতাপাতা সাফ করে গুহার মুখ পরিষ্কার করল। গুহাটা বেশ বড়। ভিতরটা অন্ধকার। সবাই সাবধান। টর্চ জ্বালিয়ে ভিতরে যাব, রবিন বলল। আমরা একে একে গুহার ভিতরে ঢুকলাম। টর্চের আলো দেখতে পাচ্ছিলাম গুহার দেয়ালে অদ্ভুত সব ছবি আঁকা। প্রাচীন কোনো ভাষায় লেখা। আরও ভিতরে গিয়ে আমরা দেখলাম মাটিতে কিছু পুরনো মাটির হাঁড়িপাতিল পড়ে আছে। কিছু ভাঙা, কিছু অক্ষত। এগুলো 1000 বছরের পুরনো হতে পারে, রবিন বলল। তৌহিদ একটা হাঁড়ি তুলে দেখতে গেল। হঠাৎ সেটার ভিতর থেকে কিছু জিনিস খনখন করে পড়ল মাটিতে। আমরা টর্চের আলো ফেলে দেখলাম সোনার মুদ্রা। একেবারে খাঁটি সোনার তৈরি। আমার মাথা, সাইফুল অবাক হয়ে বলল। এত সত্যি সত্যি গুপ্তধন। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হচ্ছিল। এ যেন রূপকথার গল্প। আমরা আরও খোঁজাখুঁজি করতে লাগলাম। গুহার আরও ভিতরে গিয়ে দেখলাম একটা বিশাল পাথরের বেদি। সেই বেদির চারপাশে সুন্দর কারুকাজ করা। বেদির একপাশে একটা পাথরের বাক্স রাখা। সেই বাক্সের ঢাকনায় প্রাচীন অক্ষরে কিছু লেখা। রবিন সেই লেখা পড়ার চেষ্টা করল। এইটা সংস্কৃত ভাষায় লেখা। আমি পুরোটা পড়তে পারছি না।
তবে মনে হচ্ছে এখানে কোনো রাজার সম্পদ লুকানো আছে কি। আমরা সবাই মিলে পাথরের বাক্সটা খোলার চেষ্টা করলাম। ঢাকনাটা অনেক ভারী ছিল। অনেক চেষ্টার পর খোলা গেল। ভিতরে যা দেখলাম সেটা দেখে আমাদের চোখ ছানাবড়া হয়ে গেল। অসংখ্য স্বর্ণমুদ্রা, হীরার গহনা, রুবিনীলকান্তের অলঙ্কার। যেন আলাদিনের গুহা। মা গো, আমি অবাক হয়ে বললাম। এত সম্পদ! রিনা হাতে একটা হীরার হার তুলে নিল। মা, এইটা দেখো কত সুন্দর। সাবধান বাবা, এগুলো খুব দামি জিনিস, আমি বললাম। রবিন বলল, আন্টি, এইগুলো ইতিহাসের অমূল্য নিদর্শন। এগুলোর দাম টাকায় মাপা যায় না গি। আমরা অনেকক্ষণ সেই গুহায় কাটালাম। বিভিন্ন জিনিস দেখলাম। প্রাচীন অস্ত্র, পাণ্ডুলিপি, মূর্তি, কত কিছু। কিন্তু সন্ধ্যা হয়ে আসছিল। আমাদের ফিরতে হবে। আজকে এই পর্যন্তই, রবিন বলল। কাল আবার এসে আরও গবেষণা করব। আমরা কিছু নমুনা নিয়ে গুহা থেকে বেরিয়ে এলাম। রাতে রাঙ্গামাটির একটা হোটেলে থাকলাম। হোটেলের ঘরে বসে আমরা সারাদিনের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। মা, এই আবিষ্কার আমাদের পুরো জীবন বদলে দিতে পারে, তৌহিদ বলল। কিন্তু আমি একটা কথা ভাবছি, সাইফুল বলল। এইসব সম্পদের উপর আমাদের কোনো আইনি অধিকার আছে কি? রবিন উত্তর দিল, আমি এই বিষয়ে আইনি পরামর্শ নিয়েছি। যেহেতু এই আবিষ্কার আমাদের পারিবারিক গবেষণার ফল, তাই আমাদের দাবি আছে। তবে সরকারকে জানাতে হবে। পরের দিন সকালে আমরা আবার গুহায় গেলাম। এইবার রবিনের সাথে একজন প্রত্নতত্ত্বের বিশেষজ্ঞ এসেছিলেন। তিনি গুহার বিভিন্ন জিনিস পরীক্ষা করে দেখলেন। এগুলো প্রায় ১৫০০ বছরের পুরনো, তিনি বললেন। সম্ভবত চন্দ্রবংশীয় কোনো রাজার সম্পদ। ইতিহাসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সেদিন আরও বিস্তারিত অনুসন্ধান করলাম। গুহার গভীরে আরও একটি কক্ষ পেলাম। সেখানে ছিল একটি পাথরের সিংহাসন। সিংহাসনের পাশে একটি তরবারি রাখা। এইটা নিশ্চয়ই কোনো রাজার সিংহাসন, তৌহিদ বলল। হঠাৎ রিনা সিংহাসনের পিছনে কিছু একটা দেখতে পেল। মা, এখানে একটা গোপন দরজা আছে। আমরা দেখলাম সত্যিই সিংহাসনের পিছনে দেয়ালে একটা ছোট দরজা। দরজাটা খোলার জন্য একটা বিশেষ মেকানিজম ছিল। রবিন অনেক চেষ্টার পর দরজাটা খুলতে পারল। ভিতরে একটা সিঁড়ি নেমে গেছে আরও গভীরে। চলো দেখি নিচে কি আছে, সাইফুল বলল। আমরা সিঁড়ি দিয়ে নেমে গেলাম। নিচে পৌঁছে দেখলাম আরও একটি বিশাল কক্ষ। কিন্তু এখানকার দৃশ্য ছিল একেবারেই ভিন্ন। এই কক্ষে ছিল একটি ছোট লাইব্রেরি। হাজার হাজার পুরনো বই আর পাণ্ডুলিপি। দেয়ালে আঁকা বিভিন্ন মানচিত্র আর জ্যোতির্বিদ্যার চার্ট। এ যেন একটা প্রাচীন বিশ্ববিদ্যালয়, প্রত্নতত্ত্ববিদ অবাক হয়ে বললেন। আমরা কয়েকটা বই উল্টে দেখলাম। সবই প্রাচীন ভাষায় লেখা। কিছু সংস্কৃতে, কিছু পালি ভাষা। রবিন একটা পাণ্ডুলিপি পড়ার চেষ্টা করল। এখানে লেখা আছে বিভিন্ন রোগের চিকিৎসার কথা। প্রাচীন আযুর্বেদ শাস্ত্র। আরে বাহ, আমি বললাম। তাহলে এই জায়গাটা শুধু ধনসম্পদের গুদাম না, এটা জ্ঞানের ভাণ্ডারও বটে। হঠাৎ তৌহিদ একটা বিশেষ বই খুঁজে পেল। সেই বইয়ের নাম প্রেমরত্নাকর। বইটা খুলে সে একটা পাতা পড়ল। প্রেম এক অমোঘ শক্তি, যা মানুষের হৃদয়ে প্রবেশ করে জীবনকে সম্পূর্ণ বদলে দেয়া। সন্তানের প্রতি মাতৃপ্রেম, স্বামী স্ত্রীর প্রেম, বন্ধুত্বের প্রেম, সব ধরনের প্রেমই মানুষকে উন্নত করে তোলে। মা দেখো, এই প্রাচীন বইতেও প্রেমের কথা লেখা আছে, তৌহিদ আমাকে বলল। আমি মনে মনে ভাবলাম, তৌহিদ যে আমাকে রোমিও জুলিয়েটের বই দিয়েছিল, সেই প্রেমের গল্প থেকেই শুরু হয়েছিল আমাদের এই অসাধারণ অভিযান। সত্যিই প্রেম একটা জাদুকরী শক্তি। আমরা সেদিন অনেক কিছু আবিষ্কার করলাম। কিন্তু আমাদের সময় ফুরিয়ে আসছিল। পরের দিন ঢাকায় ফিরতে হবে। আমরা এই জায়গাটা সরকারের কাছে রিপোর্ট করব, রবিন বলল। এটা জাতীয় সম্পদ হিসেবে সংরক্ষণ করা হবে। ঢাকায় ফিরে আসার পর আমাদের জীবনে অনেক পরিবর্তন এল। রবিনের গবেষণা আর আমাদের আবিষ্কার নিয়ে বিভিন্ন পত্রিকায় খবর বেরোল। প্রত্নতত্ত্ব বিভাগ থেকে আমাদের সম্মাননা দেওয়া হল। তৌহিদকে তাদের গবেষণা প্রজেক্টে কাজ করার সুযোগ দেওয়া হল। আর আমি আবার আমার স্বাভাবিক জীবনে ফিরে গেলাম। রান্নাঘরে রান্না করি, সংসারের দেখাশোনা করি। কিন্তু মনের মধ্যে রয়ে গেল সেই অভূতপূর্ব অভিজ্ঞতার স্মৃতি। মাঝে মাঝে তৌহিদ এসে বলে, মা, তুমি তো একজন অভিযানকারী হয়ে গেছ। আমি হেসে বলি, তোর জন্যই তো। তুই যদি সেদিন রোমিও জুলিয়েটের বই না আনতিস, তাহলে এই সব কিছুই হতো না।
সত্যি বলতে সেই রোমিও জুলিয়েটের বই আমাদের পরিবারের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল। তৌহিদ যখন বলেছিল, ও আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট, তখন আমি বুঝতে পারিনি যে এই কথার পিছনে লুকিয়ে আছে এত বড় একটা অ্যাডভেঞ্চার। এখন আমার বুঝতে পারি, প্রেম আর ভালোবাসা শুধু হৃদয়ের অনুভূতি নয়, এটা জীবনকে নতুন দিকে নিয়ে যাওয়ার একটা শক্তি। একজন মায়ের সন্তানের প্রতি ভালোবাসা, একটা পরিবারের সদস্যদের মধ্যে বন্ধন, এইসব প্রেমই আমাদের সাহসী করে তোলে, নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে তোলে। আজ যখন আমি রোমিও জুলিয়েট বইটা হাতে নিয়ে পড়ি, তখন মনে পড়ে যায় আমাদের সেই অসাধারণ যাত্রার কথা। একটা সাধারণ বই কিভাবে আমাদের জীবনে এনে দিল এক অভূতপূর্ব রহস্য, অ্যাডভেঞ্চার আর পারিবারিক বন্ধনের নতুন মাত্রা। এখনও মাঝে মাঝে রবিন আসে। আমাদের সাথে বসে সেই দিনগুলোর কথা বলে। সে এখন আরও কয়েকটা প্রাচীন স্থান নিয়ে গবেষণা করছে। তৌহিদও তার সাথে কাজ করে। রিনা বলে, মা, আমি বড় হয়ে প্রত্নতত্ত্ববিদ হব। আরও অনেক গুপ্তধন খুঁজে বের করব। সাইফুল মাঝে মাঝে হাসতে হাসতে বলে, আমার বুটা তো একদম অভিযানকারী হয়ে গেছে। এখন আর ঘরে বসে থাকতে পারে না গি। আর অমিতা দিদির সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে। তিনি মাঝে মাঝে আসেন। আমাদের সাথে সেই পুরনো দিনের কথা বলেন। এই পুরো ঘটনাটা আমাকে শিখিয়েছে যে জীবনে কখন কি ঘটবে, কখন কোনো মোড় আসবে, সেটা আগে থেকে বলা যায় না। একটা সাধারণ দিনে একটা সাধারণ বই কিনতে যাওয়া থেকে শুরু হতে পারে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার। আর সবচেয়ে বড় কথা, এই পুরো যাত্রায় আমাদের পরিবারের বন্ধন আরও শক্তিশালী হয়েছে। তৌহিদের সেই কথাগু, আমি তোমার রোমিও, তুমি আমার জুলিয়েট, এখন আমি বুঝি এর প্রকৃত অর্থ। এটা ছিল একজন সন্তানের মায়ের প্রতি গভীর ভালোবাসার প্রকাশ, যে ভালোবাসা আমাদের নিয়ে গেল এক অবিস্মরণীয় অভিযানে। আজ যখন আমি এই গল্পটা বলছি, তখনও আমার রোমাঞ্চ লাগছে। মনে হচ্ছে আবারও সেই জঙ্গলে যাই, সেই গুহায় ঢুকি, আবারও আবিষ্কার করি জীবনের নতুন সব রহস্য। এবং এইভাবেই শেষ হয় আমাদের এই অভূতপূর্ব গল্প, প্রেম, রহস্য, অ্যাডভেঞ্চার আর পারিবারিক বন্ধনের এক অসাধারণ মিশ্রণ।